প্রিয় দর্শক, আপনাদের স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। বৈশাখী টেলিভিশনের সমসাময়িক বিষয়ভিত্তিক আলোচনার নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ার। টেলিভিশনের পর্দার পাশাপাশি বৈশাখী টিভির ফেসবুক পেজ এবং ইউটিউবেও অনুষ্ঠানটি দেখবার আয়োজন রয়েছে। প্রতিদিনের মতো আজও একটি বিষয়ে কথা হবে দুই আমন্ত্রিত অতিথির সঙ্গে। আজকের আলোচনার বিষয় ঝড়ের ভয়, ঝড়কে জয়। আমরা কথা বলবো যে ঘূর্ণিঝড়ের এখন বাংলাদেশের উপকূল অতিক্রম করছে রিমাল, সেটি নিয়ে। তবে আমরা আজকের অতিথিদের সঙ্গে আগে একটু আলোচনার পর্বটি সেরে নিচ্ছি। আমার ডানে প্রথমেই আছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উপমহাসচিব সুলতান আহমেদ। এরপরে রয়েছেন আবহাওয়া অধিদপ্তরের সাবেক পরিচালক সমরেন্দ্র কর্মকার। আমরা একটু যাব, সরাসরি সংযুক্ত হব পটুয়াখালীতে। আমাদের সংবাদদাতা আব্দুল সালাম আরিফ সেখানে রয়েছেন। তিনি সেখান থেকে আমাদের জানাবেন সেখানকার সবশেষ চিত্র, ঘূর্ণিঝড়ের প্রভাবে এখন কেমন রয়েছে পটুয়াখালীর উপদ্রুত এলাকা, সেটি শুনবো তার কাছ থেকে। আব্দুল সালাম আরিফ। যে আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে। আপনারা জানেন যে গত কালকের থেকেই কিন্তু যে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে, এটি কিন্তু আজ সেই একেবারেই বলবো যে ষোলকালা পূর্ণ করলো। আমাদের যে ধরনের আশঙ্কা করা হচ্ছিল উপকূলে, কিন্তু তেমনই ঝড়ো বাতাস, বৃষ্টি এবং সাগর উত্তাল রয়েছে। এই মুহূর্তে পরিস্থিতি যদি বলি, এখন সাগর জোয়ার রয়েছে সাগরে। সাগর পাড়ে কিন্তু দাঁড়ানোর সুযোগ নেই। আমি কিন্তু একটু ভিতরের দিকে নিরাপদ জায়গা অবস্থান করছি, এরপরেও কিন্তু এখানেও দাঁড়ানো যাচ্ছে না। প্রচন্ড বৃষ্টি, বাতাস এবং সাগর উত্তাল রয়েছে। এর মধ্যেও কিন্তু পটুয়াখালীর বিভিন্ন যে সাইক্লোন শেল্টারগুলো রয়েছে, সেসব সাইক্লোন শেল্টারে ইতিমধ্যে প্রায় ৫১,০০০ মানুষকে আশ্রয় কেন্দ্র নেওয়া হয়েছে বলে আমাদেরকে জেলা দুর্যোগ ও ত্রাণ অধিদপ্তর তারা নিশ্চিত করেছে। পাশাপাশি হচ্ছে যে আজ কিন্তু দুপুরবেলা জলোচ্ছ্বাসের কারণে কিন্তু একজন ব্যক্তি মারা গেছেন। এছাড়া পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলাতে কিন্তু বেশ কিছু বেড়িবাঁধ ভেঙে প্রায় ২০টি গ্রাম প্লাবিত হয়েছে, এখনো প্লাবিত হয়ে আছে। কারণ এখন যেহেতু সাগরে জোয়ার রয়েছে, সেই ক্ষেত্রে প্লাবনের কারণে কিন্তু ওইসব মানুষের, দুর্গত এলাকার মানুষ খুবই সংকটের মধ্যে রয়েছে। এখানকার উপজেলা নির্বাহী অফিসারের সাথে আমরা কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যেসব জায়গায় বেড়িবাঁধ গুলো দুর্বল ছিল বা ঝুঁকিপূর্ণ ছিল, সেই সব এলাকা কিন্তু দুর্গত মানুষদের অনেকটা জোর করে কিন্তু আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। কারণ বিগত দিনে অনেক সিগন্যালের পরেও খুব বেশি ক্ষয়ক্ষতি না হয় কিংবা আঘাত না হানার কারণে মানুষের মধ্যে আশ্রয় কেন্দ্রে না যাওয়ার একটি প্রবণতা তৈরি হয়েছে। সেই প্রবণতা থেকে বের করে নিয়ে আসতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীকে অনেকটা শক্তি প্রয়োগ করে, বল প্রয়োগ করেই কিন্তু তাদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসতে হয়েছে। এখনকার পরিস্থিতি যদি বলি, যে এখনো উপকূলে ঝড়ো বাতাস এবং বৃষ্টি রয়েছে, যে কারণে মানুষের মধ্যে শঙ্কা বিরাজ করছে। এই ছিল পটুয়াখালীর এখনকার পরিস্থিতি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের সহকর্মী আব্দুল সালাম আরিফ পটুয়াখালী থেকে জানাচ্ছিলেন সেখানকার সবশেষ পরিস্থিতি, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে কেমন সেখানকার চিত্র, সেটি তুলে ধরলেন তিনি আমাদের কাছে। যাচ্ছি আলোচনায় আজকের দুই অতিথি সুলতান আহমেদ এবং সমরেন্দ্র কর্মকারের সঙ্গে। আমাদের ঘূর্ণিঝড়ের অভিজ্ঞতা নতুন নয়, আমরা একাধিকবার ঘূর্ণিঝড়ের অভিজ্ঞতা আমাদের আছে। সবচেয়ে বড় দুটি ঘূর্ণিঝড় এই অঞ্চলে ধরা হয়, যেটি সেটি হচ্ছিল ৭০-এর এবং ৯১-এর। এই দুটিকে সবচাইতে ধ্বংসাত্মক অর্থে সবচেয়ে বড়, প্রাবল্যের অর্থে সবচেয়ে বড় ধরা হয়। কিন্তু এছাড়াও ধরেন সিডরের কথা মনে করতেই হয়, আইলার কথাও মনে করতে হয়। তবে একটি বিষয় আমাদের জন্য খুবই স্বস্তির, যে আমরা কিন্তু দেখছি সময় যত যাচ্ছে ঘূর্ণিঝড়ে আমাদের ক্ষয়ক্ষতির কিন্তু পরিমাণ কমছে। এটি আমাদেরকে অবশ্যই স্বস্তি দেয়। প্রথমেই যাব আবহাওয়াবিদ সমরেন্দ্র কর্মকার, আপনার কাছে। এবারের যে ঘূর্ণিঝড়টি, আমরা শুনেছিলাম যে এটি বড় ধরনের ঘূর্ণিঝড়, তো এটি আসবার পরে এবং তার ঝড়ের কেন্দ্রে তার যে গতি, তার যে বিস্তার, তার নিজ সামর্থ্য প্রমাণের যে প্রবণতা, সব বিবেচনায় নিয়ে আপনার কি মনে হয় এটিকে আমরা কেমন ঝড় হিসেবে বিবেচনা করব? এটা কিন্তু আপনার আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে এটা প্রবল ঘূর্ণিঝড়। কারণ ১২০ থেকে ১৩০ যদি আপনার হয় বাতাসের গতি, তাহলে এটা আপনার প্রবল ঘূর্ণিঝড়। এবং হারিকেন ইন্টেন্সিটি আমাদের আগে যে ক্লাসিফিকেশন ছিল, সেটা হারিকেন ইন্টেন্সিটি
শক্তিসম্পন্ন আপনার ঘূর্ণিঝড় বলা যেতে পারে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ভর করে আপনার কোন ল্যান্ডে কোথায় আপনার ল্যান্ডফল করতেছে, আঘাত করতেছে সেখানে। এবার যেটা করতেছে সেটা আপনার সেই আইলা যেমন বললেন, সিডার যেমন বললেন, প্রায় একই জায়গায় কাছাকাছি এবং যেখানে সুন্দরবন রয়ে গেছে। ফলে হয় কি আমাদের সুন্দরবন একটা বিরাট প্রতিরক্ষা বুজ আপনার এটা বুহ আপনার তৈরি করে, যার ফলে অন্তত এর যে শক্তি সেই শক্তিটা প্রয়োগ হয়ে যায় আপনার সুন্দরবনের গাছপালার উপরে। মানুষ আর যেখানে আছে আপনার গাছপালা, কাঁচা ঘর ইত্যাদি গাছপালা ভাঙবে এবং কাঁচা ঘর বাড়ি উড়ে যাবে, এটা সত্যি কথা। তবে সেই তুলনায় আপনার 120 কিলোমিটার যদি পার আওয়ার হয় তাহলে একেবারে মানে কম শক্তি সম্পন্ন বলা যায় না। তবে সিডর যেমন ছিল আপনার মনে করেন 250 কিলোমিটার পার আওয়ার আপনার সমুদ্রে যখন ছিল এবং যখন আঘাত করে তখন ছিল 220-25-এর মতো। আর হলো 91-এও আপনার যে চিটাগাংয়ের সীতাকুণ্ডে হয়েছিল সেটাতে আপনার উইন্ড স্পিড এরকম ধরনের ছিল 245-এর মতো না, ওইটাতে রেকর্ড হয়েছে আপনার 225 কিলোমিটার পার আওয়ার। এবং 70-এর যে সাইক্লোন সেটাও প্রায় এই একই ক্যাটাগরি। এবং এগুলি কোন এলাকায় হিট করবে তার উপরে ক্ষয়ক্ষতিটা নির্ণয় করা হয়। কারণ 70-এ বোধ হয় প্রায় 5 লাখেরও বেশি মানুষ। আনঅফিসিয়ালি বলা হয়, অফিসিয়ালি আপনার 3 লক্ষ বলা হয়। কিন্তু আমি পেপারে দেখেছি সেই সময়তে আপনার যখন স্টুডেন্ট ছিলাম আর কি, আরও বেশি আপনার লোক মারা গেছে বলে পেপারে এরকম রিপোর্ট হয়েছে। আর আমরা 91-এর ঘূর্ণিঝড়ে আমরা যা 1,38,882 1.5 লাখের কাছাকাছি একটা হিসাব আমরা পেয়েছিলাম। আমার কাছে রেকর্ড হলো আপনার 1,38,882 জন। এই পর্যন্ত আমার কাছে রেকর্ড আছে ওইটা আর কি। কারণ আমি তখন অলরেডি স্টর্মনিংয়ে এদিকে কাজ করতাম আর কি, যার ফলে এই সাইক্লোনগুলির সাথে আমার বেশ একটা হ্যান্ডলিং করার একটা অভিজ্ঞতা রয়ে গেছে। আর শেষ সাইক্লোন ছিল সিডর, সেটাই ছিল আমার লাস্ট সাইক্লোন। তো সেই দিক থেকে আপনার আইলা এবং সিডরের তুলনায় এটা তত বেশি আপনার শক্তিশালী নয়। কিন্তু 120 কিলোমিটার যদি হয়, 90 থেকে 120, তাহলে এটা ক্ষয়ক্ষতি হওয়ার কথা। কিন্তু সুন্দরবন হয়তো আমাদেরকে প্রোটেকশনটা দিয়েছে। আচ্ছা, সেই কারণেই আমরা মানে অতটা তাণ্ডব দেখছি না। আচ্ছা, ধন্যবাদ শুভরেন্দ্র কর্মকার। আসবো আবার আপনার কাছে। সুলতান আহমদ, ফিরছি আপনার কাছে। যে কথাটি ঠিক শুরুর দিকে বলছিলাম আলোচনা শুরু করার সময়, যে আমাদের খুব স্বস্তি দেয় যে আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণটা কমে আসা যতই সময় যাচ্ছে। এর একটি অন্যতম কারণ নিশ্চয়ই যে আমাদের দুর্যোগ মোকাবেলায় দক্ষতা এবং সামর্থ্য, আমাদের সক্ষমতা বাড়ানোর ব্যাপারটি। তো আপনি কি মনে করেন যে আমাদের যে দক্ষতা বা আমাদের সক্ষমতার যে জায়গাটি আছে সেটিকে কোন পর্যায়ে দেখেন, এবং এই ধরনের সংকটের কালে তাকে আপনি কতটা মজবুত, কতটা টেকসই বলে আপনি মনে করেন? না, ধন্যবাদ বৈশাখী টেলিভিশনের দর্শকদেরকে, এবং আপনারা আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। এটা তো পরিসংখ্যান দেখলেই বোঝা যায় যে পরিসংখ্যানটা উনি দিলেন, যেটা ভোলার সাইক্লোনে 3 লক্ষ বা তারও বেশি মানুষজন মারা গিয়েছে। আর এখন দুর্যোগ হলে বা সাইক্লোন হলে 1-2 জন বা 5 জন বা 10 জন। তো এই পরিসংখ্যান থেকে বোঝা যায় যে আমরা কতটা সক্ষমতা অর্জন করেছি। আমার মনে হয় যে প্রথমত আমাদের যে আর্লি ওয়ার্নিং সিস্টেম, এটা অনেক ইমপ্রুভ করেছে। আগের তুলনায় আমরা কিন্তু মানুষকে আগে থেকে জানাতে পারি। এর পাশাপাশি আমাদের যে গ্রাসরুট লেভেলে, কমিউনিটি লেভেলে যে ভলেন্টিয়ার বেসড যে অ্যাক্টিভিটিসগুলো আছে, বিশেষ করে সরকারের যে আপনার দুর্যোগ প্রস্তুতিমূলক যে কর্মসূচি রয়েছে, এবং সেক্ষেত্রে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি একটা জোরালো ভূমিকা পালন করে। তো একটা সমন্বিত প্রচেষ্টার মধ্যে দিয়ে গ্রাসরুট লেভেলে যে দুর্যোগের আগেই যে কর্মসূচিগুলো, সেগুলো কিন্তু অনেক শক্তিশালী এখন। আমি উদাহরণ দিয়ে বলি যে এখন আমাদের প্রায় গভর্নমেন্ট এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি প্রায় ৭৬,০০০ ভলেন্টিয়ার স্বেচ্ছাসেবক কাজ করছে শুধুমাত্র এই 19টি জেলা কোস্টাল বেল্টের মধ্যে দিয়ে। এবং এই ভলেন্টিয়াররা কিন্তু অত্যন্ত প্রশিক্ষিত। আচ্ছা, তারা কমিউনিটি লেভেলে কাজ করছে, তারা লোকাল স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সাথে কাজ করছে। ফলে এখন যে প্রস্তুতি, সেটা আগের যে কোনো সময়ের চাইতে অনেক বেশি
আপনার সুসংগঠিত এবং পরিকল্পিত এবং কোঅর্ডিনেশনটা ভালো, ফলে স্বভাবতই মানুষ আগে থেকে জানছে এবং মানুষের ক্ষয়ক্ষতির পরিমাণটা কমে যাচ্ছে। আমরা এটা একাধিকবার ঘূর্ণিঝড়ের অভিজ্ঞতা হওয়ার কারণে আমরা এটা দেখেছি যে যত বেশি প্রাক প্রস্তুতি থাকে, হ্যাঁ, ক্ষয়ক্ষতির পরিমাণটা ততই কমে আসে। এবং এই প্রাক প্রস্তুতির জায়গায় আপনি আমাদের যে সামর্থ্যের একটা চিত্র তুলে ধরলেন, তাতে তো এটা খুব মানে আশাপ্রদ একটি চিত্রই ধরে নিতে হচ্ছে আমাদের। আর কোন কোন জায়গাগুলোতে আমাদের সক্ষমতা বেশ উল্লেখ করার মতন বলে মনে হয় আপনার কাছে? আমার মনে হয় আমরা যদি একেবারে জাতীয় পর্যায়ে দেখি, সেখানে দুর্যোগ ব্যবস্থাপনার যে একটা গভর্নেন্স সিস্টেম, সেটা কিন্তু অনেক ইমপ্রুভ করেছে আমাদের এখানে। আমাদের এখন কিন্তু আপনার দুর্যোগ ব্যবস্থাপনার জন্য স্ট্যান্ডিং অর্ডার রয়েছে, পলিসি রয়েছে, অনেক পলিসি কিন্তু সাধারণ মানুষের যে অধিকার এবং তাদের যে আপনার জীবন রক্ষার যে বিষয়গুলো আছে এগুলোকে সুরক্ষা দেয়। ফলে দুর্যোগ হলে কে কী করবে এগুলো কিন্তু পরিষ্কার করে লেখা। এতে সুবিধাটা হচ্ছে যে প্রত্যেকেই তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন এবং টাইমলি বেসিসে কিন্তু আমরা রেসপন্ড করছি কমিউনিটি লেভেলে। ফলে এতে এবং আরেকটি বিষয় বলবো যে এখানে সরকারের সঙ্গে যে বেসরকারি যে সমস্ত সংস্থা রয়েছে, বাংলাদেশ রেড ক্রস সোসাইটি সহ এরকম আরও 45টা অর্গানাইজেশন যারা অ্যান্টিসিপেটরি অ্যাকশন মানে প্রাক দুর্যোগ ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত, তারা কিন্তু সমন্বিতভাবে এই কাজটি করছেন। এতে সুবিধা হচ্ছে যে আমরা কিন্তু এলাকা ভিত্তিক দায়িত্ব ভাগ করে নিচ্ছি, একদিক থেকে তো এটা ঠিক। আরেক দিকে হচ্ছে যে আপনার সরকারের সহযোগী হিসাবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বিভিন্ন পর্যায়ে অবদান রাখছে, ন্যাশনালি তো বটেই, সেই সঙ্গে জেলা পর্যায়ে যে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি আছে সেটার প্রধান হচ্ছে জেলা প্রশাসক মহোদয়রা। ওনাদের উদ্যোগে যে আপনার দুর্যোগ ব্যবস্থার যে উদ্যোগগুলো নেওয়া হয়, সেখানে কিন্তু আমরা জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, এমনকি আপনার ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত আমাদের কমিটি রয়েছে। আচ্ছা, যেমন আমি ওয়ার্ডের কথা বলি, ওয়ার্ড পর্যায়ে, গ্রাম পর্যায়ে কিন্তু আমাদের প্রায় 20 সদস্যের ভলেন্টিয়ারি একটা কমিটি আছে। এই কমিটি দুর্যোগের অনেক আগে থেকেই তাদের সঙ্গে, কমিউনিটির সঙ্গে কাজ করে মানুষকে প্রশিক্ষিত করছে, মানুষকে ইনফর্ম করছে। ফলে এখন আর আগের মতো কিন্তু ওইভাবে মানুষ ঝুঁকিতে পড়ে না। আগে একটা সময় যখন মানুষ জানতে পারতো না, ফলে মানুষের মধ্যে রিস্কটা বেশি, মানে ঝুঁকিটা বেশি ছিল। তো সেই জায়গা থেকে আমরা অনেক এগিয়েছি আমি বলবো। আচ্ছা, আবারও আসবো আপনার কাছে, যাচ্ছি সমারণ ডক্টর কর্মকার। আপনার কাছে যে এখন যে বিষয় জানতে চাইবো সেটি হচ্ছে যে আমরা যে মুহূর্তে কথা বলছি, ঝড়টি কিন্তু দুর্বল হয়ে পড়েনি বা ঝড়টি ফুরিয়ে যায়নি। খুব সাদামাটা ভাষায় বললে ঝড়টি ফুরিয়ে যায়নি, ঝড়টি এখন ভূভাগ অতিক্রম করছে। তো আপনি তো নিশ্চয়ই পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। এখন পর্যন্ত যা মনে হয়, আমরা যেটা শুনেছি আবহাওয়া দপ্তরের কাছ থেকে, যে রাতভর এই যাত্রাটি চলবে এবং সেটি আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বে, ভোরের দিকেও সেটি হয়ে আসতে পারে। তো যতটুকু দেখেছেন, কি মনে হচ্ছে যতটুকু আর যে সময় বাকি আছে, আমরা কি খুব বেশি আশঙ্কার কারণ আছে? খুব বেশি একটা আশঙ্কা আর আমার মনে হবে না, তবে কিছুটা ক্ষয়ক্ষতি হবে। এবং লোক সংখ্যা তো আপনি আগেই বললেন যে আমাদের আসলেই কমে গেছে কম্পারেটিভলি। এখন পর্যন্ত আমাদের কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী দুজন, পটুয়াখালীতে একজন মারা গেছেন, একজন মারা গেছেন সাতক্ষীরাতে। তো এর চেয়ে খুব বেশি একটা যে বাড়বে আমার মনে হয় না, 10 জনের বেশি হতে পারে আর কি। কারণ মানুষ এখন আগের চেয়ে অনেক সচেতন হয়ে গেছে। আর তারপরে দুর্যোগ প্রস্তুতি যেটা, সেটাও আপনার কিন্তু অনেক বেশি হয়ে গেছে। আর ঘূর্ণিঝড় এখন আপনার এই মুহূর্তে বলা যায় যে এটা যে কেন্দ্র, সে কেন্দ্র কিন্তু মোটামুটি ক্রস করে গেছে। আচ্ছা, ক্রস করে গেলেও এটা আপনার ফ্রিকশনাল ইফেক্টের জন্য এটা দুর্বল হইতে একটু সময় লাগবে। কারণ এর মধ্যে এত জলীয় বাষ্প রয়ে গেছে, মেঘমালা রয়ে গেছে, সেগুলি আস্তে আস্তে বৃষ্টি দিতে দিতে তারপরে দুর্বল হবে। এবং দুর্বল হয়ে তখন আপনার ভূনিম্নচাপ হিসাবে আপনার এটা উত্তর পূর্ব দিকে মুভ করার সম্ভাবনা আছে আর কি। ইভেন আপনার ময়মনসিংহ, সিলেট এই দিকে চলে যাবে পরে। তবে ও যে দিক দিয়ে যাবে সেই দিক দিয়ে ফসলের ক্ষতি হবে। আচ্ছা, এইটাকে আপনার রক্ষা করা বড় কঠিন হয়ে দাঁড়ায়। আর ফসলের মধ্যে একটা জিনিস হলো যে ধান অলরেডি উঠে গেছে, সুতরাং বড় ধানটা উঠে গেছে। হ্যাঁ, এটা উঠে গেছে। আর অন্যান্য ফসলের ক্ষতি হবে, কিন্তু মৃতের সংখ্যা আমার মনে হয় যে খুব বেশি একটা হবে বলে আর মনে হয় না। যাক, এটা একটি স্বস্তির ব্যাপার। আরেকটি বিষয় একটু বুঝতে চাইবো আপনার কাছ থেকে, যে ঝড়টি তো ভূভাগে উঠে এলো হচ্ছে পটুয়াখালী এবং মংলার
ওই অঞ্চলটি দিয়ে উঠে এলো এবং অভিমুখটি এখন হচ্ছিল উত্তর উত্তর পূর্ব দিকে, মধ্যাঞ্চল হয়ে সেটি যাবে। তো সেক্ষেত্রে মধ্যাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চল এই জায়গায় ক্ষয়ক্ষতির আশঙ্কাটা কেমন থাকে এই জায়গায় দক্ষিণের তুলনায়? বেশিরভাগ হবে হলো আপনার বৃষ্টির জন্য, কারণ বৃষ্টি, মানে অতি ভারী বৃষ্টি আপনার কোথাও কোথাও হবে, তাতে আপনার অনেক ক্ষয়ক্ষতি হতে পারে। আর এমনিতে আপনার এই মুহূর্তে মূলত ভারী বৃষ্টিপাত বা মানে বড় ধরনের ঝড় বৃষ্টি যেগুলো, সেগুলো হচ্ছে দক্ষিণ পশ্চিমাঞ্চল। হ্যাঁ, আর যে জায়গাটা নিয়ে আমরা কথা বলছি মধ্যাঞ্চল বা উত্তর পূর্বাঞ্চল, সেখানে ফোরকাস্ট হচ্ছিল কাল পরশু প্রবল বৃষ্টির। কাল পরশু প্রবল বৃষ্টি, এটা কালকের মধ্যেই আপনার শেষ হয়ে যাওয়ার কথা। আচ্ছা, কালকের মধ্যেই আপনার এই ভোরবেলা এটা যেতে 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 আপনার ধরেন আমার মনে হয় বেলা 10টা 11টার মধ্যেই অনেকটা দুর্বল হয়ে যাবে। আর দুর্বল হয়ে গেলে আপনার ক্ষয়ক্ষতির পরিমাণ একটা বেশি হবে না, কিন্তু ফসল ছাড়া আর অন্য কোনো ক্ষয়ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা আছে বলে আমার মনে হয় না আর কি। ধন্যবাদ। আবার আসবো আপনার কাছে সুলতান আহমেদ। এবারের যে ঘূর্ণিঝড় রেমাল, এটিকে কেন্দ্র করে একে মোকাবেলা করার জন্য কি পদক্ষেপ ছিল, কি প্রস্তুতি ছিল, একটু সংক্ষেপে সেটাও জেনে নিই। প্রস্তুতি, অনেকগুলো প্রস্তুতি ছিল আমাদের, এবং আমি এক এক করে বলি। প্রথমত হচ্ছে যে দুর্যোগ, এই সাইক্লোন শুরুর অনেক আগে থেকেই আমাদের যে স্বেচ্ছাসেবকরা আমাদের প্রত্যেকটা জেলাতে রেড ক্রিসেন্টের ইউনিট রয়েছে, এই ইউনিটের তত্ত্বাবধানে আপনার প্রায় 2000 প্রশিক্ষিত ভলেন্টিয়ার্স 8টি জেলাতে কাজ করছে। এই ভলেন্টিয়ার্সরা প্রথমত তারা মাইকিং করছে আগাম পূর্বাভাস দেওয়ার জন্য। এবং একটি কথা তো সত্য যে আপনার প্রতিবেদক বললেন যে অনেক লোক কিন্তু আসতে চায় না, জোর করে নিয়ে যেতে হয়েছে। এই কাজগুলো কিন্তু আমাদের ভলেন্টিয়াররা করছে। তারা বাড়িতে বাড়িতে গিয়ে মানুষজনকে বোঝাচ্ছে এই ঘূর্ণিঝড়ের ভয়াবহতা কিংবা ক্ষতির যে সম্ভাবনা, তো সেগুলো বুঝিয়ে তাদেরকে কিন্তু আশ্রয় কেন্দ্রে নিয়ে আসছে। এই কাজটি তারা করছে প্রথমত। দ্বিতীয়ত তো আমাদের ভলেন্টিয়ার যারা, তারা কিন্তু, আমরা জানি যে আপনার এই ঘূর্ণিঝড় এবং রেইনফল হলে প্রথম যেটা হয় যে খাবার সংকট, মানে এখানে রান্না করার কোনো ব্যবস্থা থাকে না, ফলে শুকনো খাবার এটি তারা প্যাকেটজাত করে তাদের হাতে তুলে দেওয়া এবং বিশুদ্ধ পানীয়, এইগুলো তারা করছে। এটা কিন্তু কয়েকদিন এই আজকাল এই কাজগুলো কিন্তু তারা করেছে এবং বিতরণ করেছে বিভিন্ন এফেক্টেড, এগুলো চলমান। এর বাইরে যেটা আমরা করছি, আমাদের এমার্জেন্সি হেলথ টিম আছে, তারা আপনার শেল্টারে যখন আসে আশ্রয় কেন্দ্রে, তখন অনেকেই আহত হয় বা কিংবা ইনজুরি হয়, তাদেরকে এই ফার্স্ট এইড দেওয়ার জন্য কিন্তু আমাদের স্বেচ্ছাসেবক যারা আছে, ডাক্তারদের সহায়তা, তাদের কিন্তু সার্ভিসটা দিয়ে থাকে। এর বাইরেও আরও কতগুলো প্রয়োজন এখানে আছে, কিন্তু আপনাকে বুঝতে হবে যে আমরা আগের তুলনায় এখন দুর্যোগ মোকাবেলা করি অনেক কম্প্রিহেন্সিভ ওয়েতে। আচ্ছা, যেমন এখানে আমাদের প্রশিক্ষিত ভলেন্টিয়াররা শুধুমাত্র ডিজাস্টার নিয়ে কাজ করছে না, জেন্ডার ইস্যু নিয়ে কাজ করছে। শেল্টারে যখন একজন নারী, বৃদ্ধ এবং মহিলা, শিশুরা আসবে, তাদের প্রত্যেকেরই কিন্তু সুনির্দিষ্ট নিড এবং রিস্ক আছে। মানে ডাইভার্সিফাইড একটা মোডে আপনারা কাজ করেন, বাট উইথ একটা ভালো একটা ইন্টিগ্রেশনের মধ্য দিয়ে, এরকমই ব্যাপারটা। এক্স্যাক্টলি। এবং এটা ওই আমাদের যে ন্যাশনাল হেডকোয়ার্টার মগবাজারে, সেখান থেকে আমাদের যদিও একটা ইমার্জেন্সি সেল আছে, অপারেশন সেল আছে, যেটা দুর্যোগকালীন সময়ে এই সেলটাকে আমরা অ্যাক্টিভেট করি এবং ওখান থেকে ইউনিটির সাথে যোগাযোগ করে আমরা সাপোর্টগুলো দিয়ে থাকি। কিন্তু আমাদের ভলেন্টিয়ার্সরা কিন্তু কমিউনিটি বেসড, তারা কমিউনিটি থেকে রিক্রুটেড, কমিউনিটি তারা ওন করে। ফলে সুবিধা যেটা হয় যে তারা কমিউনিটি সম্পর্কে জানে কোথায় কি করতে হবে এবং কোন প্রসেসে মানুষকে উদ্বুদ্ধ করলে তারা শেল্টারে আসবে, এই জিনিসগুলো তারা ভুল। মানে ঘূর্ণিঝড়ের খবর পাওয়ার পরে মানে কখন থেকে আপনাদের কাজ শুরু হয়ে যায়? না, বুঝতে হবে যে আপনার ঘূর্ণিঝড় বা দুর্যোগের অনেক আগে থেকে আমাদের প্রস্তুতিটা কিন্তু আমাদের সারা বছর চলে। এটা বুঝতে হবে। ধরেন আমরা যদি রিমালকেই ধরি, হ্যাঁ, যে এটি হতে যাচ্ছে, এটি শোনার পরে কতদিন ধরে আপনাদের কাজটা শুরু হয়ে গেল? আমরা তো গত 1 সপ্তাহ ধরে কাজ করছি। আচ্ছা, প্রায় 1 সপ্তাহ ধরে। এর মধ্যে অনেক প্রস্তুতি আছে, মাইকিং, আপনার বিভিন্ন আপনার যে ফুড এবং নন ফুড আইটেম আছে, এগুলো তৈরি করার বিষয় আছে। এটা কতদিন চলবে? এটা রিমালকে কেন্দ্র করে কাজ, রিমালকে কেন্দ্র করে এটা নির্ভর করছে এর ক্ষতির মাত্রাটা কেমন। আচ্ছা, কারণ আমরা এখন যে প্রস্তুতিটা নিয়েছি, এটা শুধুমাত্র এই রিস্কটা একটা পারসিভ করে আমরা এই ক্ষতির মানে প্রস্তুতি নিয়েছি। কিন্তু এটা যদি আমাদের প্রত্যাশার বাইরে গিয়ে ক্ষতিটা হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের কন্টিনজেন্সি প্ল্যান আছে। আমরা প্রয়োজন হলে বাইরের ডোনারদের কাছ থেকে অ্যাপিল করব
অর্থের জন্য, এবং সেই প্রস্তুতি কিন্তু আমাদের আছে। আচ্ছা, ধন্যবাদ। আপনাদের সঙ্গে আলোচনা চলবে, একটা বিরতির সময় হয়ে গেছে, তারপর আবারও ফিরে আসবো আপনাদের কাছে। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে এখন একটা বিরতি, ফিরবো কিছুক্ষণের ভেতর, আশা করি সঙ্গেই থাকছেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। ধন্যবাদ। বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য যাচ্ছে আলোচনায় আজকের দুই অতিথির সঙ্গে। সমরেন্দ্র কর্মকার, ফিরছি আপনার কাছে। ঘূর্ণিঝড় রিমাল আমরা প্রথম দিকে শুনেছিলাম যে সেটি পশ্চিমবঙ্গের একাংশে এবং বাংলাদেশের একাংশে এভাবে এটি আঘাত হানবে। তো পরে আস্তে আস্তে তার অভিমুখ বদলে গেল এবং আমরা জানলাম যে বাংলাদেশ অভিমুখে এটি আসবে, কিন্তু তার কিছু ঝড়ঝাপটা শেষ সময় এসে দেখলাম যে না, পশ্চিমবঙ্গের কিছু কিছু অঞ্চলেও পড়েছে এবং সেখানে 6টি জেলায় তারা রেড অ্যালার্টও জারি করেছে। তো এই যে এর আগে আমরা দেখেছি যে যে জায়গা দিয়ে যাওয়ার কথা ছিল সেটা গতিপথ পাল্টে গেছে, অনেক দূরবর্তী জায়গা দিয়ে গেছে। তো ফলে একটু আমাদের আশঙ্কা থাকে যে এখন পর্যন্ত যেখানে আছে, যেভাবে যাচ্ছে সেরকমই কি থাকবে, সেই জায়গাটা একটু আপনার কাছ থেকে জানতে চাই। ব্যাপারটা হচ্ছে আগে যে ধরনের অবস্থা ছিল সেই সময়তে আপনার মডেল আমরা ব্যবহার করতাম না। আচ্ছা, এখন আমরা মডেল ব্যবহার করি। মডেল, বিভিন্ন প্রকার মডেল ব্যবহার করা হয়, এটা বিভিন্ন সংস্থা করে থাকে। আমরা বাংলাদেশ যেমন করি, আবহাওয়া অধিদপ্তর, ইন্ডিয়া করে, ECMWF করে, MCRWF এরকম আছে ইন্ডিয়াতে, নয়ডা তারা করে, টাইফুন কমিটি করে, বিভিন্ন জায়গা থেকে আপনার রেজাল্টগুলি পাওয়া যায়। আচ্ছা। এবং আমি যেটা গত 17 বছরে আমার রিটায়ারমেন্টের পরে যেটা দেখেছি, যে আগে যে মডেল ছিল না আর এখন যে মডেল, এবং 5 বছর আগেও কিন্তু মডেল এতটা স্পেসিফিক আপনার ফোরকাস্ট দিতে পারতো না। বড় বড় ডেভেলপমেন্ট হচ্ছে, যেমন 2007 সালের আগে তো কোনো ঘূর্ণিঝড়ের নাম ছিল না। হ্যাঁ, আমরা তারপরে 2007 থেকে দেখলাম যে না, এবার নাম দেওয়া, তার আগে থেকে 7-এর আগে বোধ করি শুরু হয়েছে, 7 থেকে নাম দেওয়াটা শুরু হয়েছে, তার আগে নামও ছিল না। হ্যাঁ, তো সেই দিক থেকে আপনার, আমি মনে করি মডেল ফোরকাস্টটা আপনার মডেল অনেক আপনার রেকটিফাইড হয়েছে এবং ফোরকাস্টও আপনার হয়েছে। এইবার যদি দেখেন তাহলে এই 22 তারিখে যে একটা লঘুচাপ সৃষ্টি হবে, এই কথাটা প্রায় তার 4-5 দিন আগের থেকে আপনার শুরু হয়েছে। এবং আমি চিটাগাংয়ে একটা সুপ্রভাত একটা পত্রিকা আছে, ওখানে নজরুল সাহেব আমার সাথে যোগাযোগ করেন, সাংবাদিক। ওনাকে আমি 19 তারিখে বলছি যে ওয়েট অ্যান্ড সি, 22 তারিখে দেয়ার উইল বি ওয়ান লো প্রেশার দ্যাট মে কনসেন্ট্রেট ইনটু এ ডিপ্রেশন অর এ সাইক্লোন, জাস্ট ওয়েট অ্যান্ড সি। এটুকু তার সাথে আমার কথা হয়েছে। এবং রেজাল্টও আমরা দেখতেছি 22 তারিখেই কিন্তু লঘুচাপটা সৃষ্টি হয়েছে, তারপরে আস্তে আস্তে ঘনীভূত হয়ে আপনার নিম্নচাপ, গভীর নিম্নচাপ হয়েছে। তো সেই দিক থেকে আপনার এটা আমি মনে করি যে অত্যন্ত সঠিক। আরেকটা কথা হলো যে আপনি বললেন যে ইন্ডিয়ার কিছু অংশ, বাংলাদেশের কিছু অংশ, এইটা পথটা এমন একটা জায়গায় আপনি যদি দেখেন তাহলে বাংলাদেশ বর্ডার যেটা আর কি, একদিকে ইন্ডিয়া, একদিকে মানুষ জাস্ট একেবারে সামান্য একটুখানি আপনার বাংলাদেশের এই দিকে আসছে, কিন্তু তার ইফেক্ট যেটা লেফট সাইডের ইফেক্টটা, এটা কিন্তু ইন্ডিয়ার সাগর আইল্যান্ড হইতে আরম্ভ করে পশ্চিমবঙ্গের কিছু কিছু জায়গায় পড়বেই। আচ্ছা, এটা কোনো মানে মাপ নাই আর কি। আচ্ছা আচ্ছা। আর বাংলাদেশের সাইডে আপনার একটু বেশি হবে, কারণ এটা প্র্যাকটিক্যালি বাংলাদেশের অংশ দিয়ে আপনার ই করতেছে। তার মানে সেক্ষেত্রে এখন পর্যন্ত আমরা যে অনুমিত অভিমুখ যেটি আমরা জেনেছি সেটাই থাকবে বলে আপনার মনে হয়? আমি মনে করি সেটি আস্তে আস্তে মধ্যাঞ্চল হয়ে উত্তর পূর্ব দিক দিয়ে যাবে এবং সেটি স্থলভাগে নিম্নচাপে পরিণত হবে উত্তর পূর্বাঞ্চলে গিয়ে, এরকমই ধারণা করছে। আচ্ছা, আমরা আসবো আবার আপনার কাছে, যাচ্ছি একটু সুলতান আহমেদ আপনার কাছে। আপনাদের প্রস্তুতি, আপনাদের কার্যক্রম, সেগুলো তো জানলাম। অন্যান্য যে সমস্ত সংস্থা, সংগঠন কাজ করে এই দুর্যোগকালীন সময়গুলোতে, তাদের সম্পর্কে একটু জানতে চাই। তারা কিভাবে কাজ করে এবং সমন্বয়গুলো কিভাবে হয় সেটা একটু জানতে চাই। না, সমন্বয় তো ধরেন আপনার দুর্যোগ যে মন্ত্রণালয় আছে, এই দুর্যোগ মন্ত্রণালয় মূল ভূমিকাটা কাজ করে, আমরা তাদের তত্ত্বাবধানেই কিন্তু কাজগুলো করি। এখানে আমি একটু বলে রাখি যে এই দুর্যোগ ব্যবস্থাপনায় যে একটি অ্যান্টিসিপেটরি অ্যাকশন একটা গ্রুপ রয়েছে, প্ল্যাটফর্ম রয়েছে, এই প্ল্যাটফর্মের সেক্রেটারিয়েট হচ্ছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। আচ্ছা, এই প্ল্যাটফর্মটার অধীনে প্রায় 45টি সংগঠন, আমাদের জাতীয় এবং আন্তর্জাতিক প্রায় 45টি সংগঠন কাজ করে।
এবং এরা আপনার নানাভাবে একসাথে সমন্বয় করে কাজ করে, সেটা অনেকটা আপনার লং টার্ম অ্যাপ্রোচ এরা নিয়ে কাজ করে। তো আমরা অ্যান্টিসিপেটরি অ্যাকশনের সেক্রেটারিয়েটের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে আমরা যেটা করি যে আমরা বিভিন্ন নলেজ এবং আর্লি ওয়ার্নিংয়ের যে তথ্যগুলো এগুলো আমাদের পার্টনারদের মাধ্যমে শেয়ার করি, এবং এই তথ্য কিন্তু আস্তে আস্তে ন্যাশনাল পর্যায় থেকে একেবারে গ্রাসরুট পর্যায়ে মানুষের হাতে গিয়ে পৌঁছে, এবং একটা পর্যায়ে ভলেন্টিয়ার্সদের কাছ থেকে কিন্তু কমিউনিটি পিপলদের কাছে পৌঁছায়। ফলে এইখানে একটা কোঅর্ডিনেটেড অ্যাপ্রোচ নিয়ে আমরা কাজ করছি। এরপরে যদি আমি আসি যে দুর্যোগ যখন আমরা কোনো দুর্যোগ ঘটে এরপরে যে আমরা রেসপন্ড করি, সেখানেও কিন্তু একটা কোঅর্ডিনেশন আমাদের এখানে আছে, এবং এই কোঅর্ডিনেশনটা ভালো বলেই আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণটা কমে। আচ্ছা, একটু একটা বিষয় জানতে চাইব, সেটা হচ্ছে যে সাধারণের ভেতরে একটু সরকারি কাজকর্ম নিয়ে একটু অভিযোগ তো থাকে যে ঠিকঠাক মতো হয় কি হয় না, সরকারি অফিসে দলিল দস্তাবেজের নড়াচড়াতে সময় লাগে এরকম। তো সেক্ষেত্রে আপনাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন, সেটা একটু জানতে চাই। আমি বলবো যে চমৎকার, কারণ এই মন্ত্রণালয় যদি আপনার অ্যাক্টিভলি এই দুর্যোগ ব্যবস্থাপনা এবং দুর্যোগের যে যাবতীয় কার্যক্রম নেতৃত্ব না দিত, আমাদের পক্ষে এই যানমালের ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হতো না। এই ক্রেডিটটা আপনাকে দিতে হবে। এখন আপনি বলতে পারেন যে ইমপ্রুভ করার জায়গাটা কোথায়? ইমপ্রুভ করার জায়গা আছে, সেটা সবসময় থাকে। বাট আমি বলবো যে আমরা এমন একটা পর্যায়ে আসছি যেখানে এখন কিন্তু অন্য দেশ আমাদেরকে উদাহরণ হিসেবে দেয়। যেমন আমি আপনাকে বলি যে আপনার এই সাইক্লোন প্রিপেয়ারনেস প্রোগ্রামটা যেটা গভর্নমেন্ট নেতৃত্ব দেয়, সেখানে বিডিআরসিএস বা রেড ক্রিসেন্ট আমরা সহযোগী হিসেবে কাজ করি। এটা কিন্তু একটা গ্লোবালি আপনার বেস্ট প্র্যাকটিস হিসেবে স্বীকৃত। আচ্ছা, আমরা অলরেডি কিন্তু এই প্রকল্পের কারণে কিন্তু অ্যাওয়ার্ডে পেয়েছে। নারীর অংশগ্রহণ ডিজাস্টারে কেমন হতে পারে, এই কাজের স্বীকৃতি হিসাবেই কিন্তু 2021 সালে আপনার এই মন্ত্রণালয় আপনার জাতিসংঘ পুরস্কার পেয়েছে। তো এটা পেয়েছে এই কারণে যে এটা একটা বেস্ট প্র্যাকটিস এবং এটা কাজ করছে। যে কথাটি আমরা শুনি যে দুর্যোগ মোকাবেলায় আমরা বিশ্বে অন্তত নেতৃস্থানীয় একটি জায়গায়, তাহলে আমরা ধরে নিব যে কথাটা সত্যি, তাই তো নাকি? অবশ্যই। তো আমরা নিশ্চয়ই এটা আমাদের জন্য খুবই একটা মানে স্বস্তির আনন্দের একটা ব্যাপার। বিরতির আরেকটা সময় হয়ে গেছে, ফিরব আবার আপনাদের কাছে বিরতির পরে। প্রিয় দর্শক, আবারও একটা বিরতি, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে ফিরবো অল্প সময়ের ভেতর, আশা করি সঙ্গেই থাকছেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য। যাচ্ছি আলোচনায় দুই অতিথির সঙ্গে। সমরেন্দ্র কর্মকার, এবার আপনার কাছে আসছি। এই ঘূর্ণিঝড়টি ভূভাগে যে সময়টুকু থাকবেন তার একটি ধারণা আমাদেরকে আবহাওয়া অধিদপ্তর থেকে দেয়া হয়েছে, সেটি 5 থেকে 6 ঘন্টার মতন সেটি। তো আপনার কি মনে হয় যে এটিতে কম বেশি হতে পারে? সেটা হতে পারে, সেই ভেরিয়েশন হতে পারে। এখন কীভাবে কত আপনার বৃষ্টিপাত হচ্ছে, যত বেশি বৃষ্টি তাড়াতাড়ি হবে তত বেশি এটা দুর্বল হয়ে যাবে। আচ্ছা, আর ফ্রিকশনাল ইফেক্ট যদি বেশি থাকে, মনে করেন সুন্দরবন পার হওয়ার পরে ফ্রিকশনটা কমে যাবে, কারণ সুন্দরবনে গাছপালা বেশি, অন্য জায়গায় কম হবে। সুতরাং সেই হিসেবে আপনার কিছুটা ভেরিয়েশন হতে পারে, এটা স্বাভাবিক। এটা আপনার 3 থেকে 4 ঘন্টা যদি বলেও থাকে বা 5 ঘন্টা 6 ঘন্টা বলে থাকে, সেখানে হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা এরকম ভেরিয়েশন হতে পারে। কারণ এটা তো আপনার ওইভাবে ক্যালকুলেশন করা সম্ভব না, পার্টিকুলারলি করাটা। কিন্তু এটা নির্ভর করতেছে আপনার শক্তিশালী, কারণ সাইক্লোনের শক্তির আধার ছিল সমুদ্র থেকে যখন কাট অফ হয়ে যায় তখন কিন্তু সে আর কোনো শক্তি পাচ্ছে না, ও দুর্বল হতেই থাকে। তখন তার দুর্বল হওয়ার সময় শুরু হয়। তাই দুর্বল হওয়ার সময় শক্তি ক্ষয় হতে থাকে। এবং সেটা নির্ভর করতেছে আপনার সে কত তাড়াতাড়ি বৃষ্টিপাত দিবে, কত তাড়াতাড়ি ঝরবে, এর উপরে নির্ভর করে আপনার হয়ে যায়। তাও যদি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যদি বলে থাকে যে 5 থেকে 6 ঘন্টা, আমার মনে হয় যে এনাফ। আচ্ছা, আমরা কিন্তু এই ঘূর্ণিঝড় রিমালের ভূভাগে আসার পর বা তার অগ্রভাগ যখন আসলো, সেই তখন থেকে যদি ধরি, পুরো সময়টা ধরলে পরে খুব বেশি এলাকা জুড়ে কিন্তু ঝড় বৃষ্টি দেখছি না। তাহলে কি এটি আমাদের জন্য কি একটি
দুশ্চিন্তার কারণ হবে? মানে আরো একটু বেশি এলাকা জুড়ে হলে কি ভালো হতো, এরকম কি আপনি বলছেন? যে কারণ বৃষ্টিটা হলে তার শক্তি ক্ষয়টা একটু না, সেটা হলো আপনার নির্ভর করতেছে এটা রেডিয়াস কত ছিল। আচ্ছা, রেডিয়াস যদি আপনার ছোট থাকে তাহলে তো আপনি আচ্ছা, সম্পূর্ণ ডিপেন্ড করে তার উপরে। আচ্ছা, তবে যে অবস্থা আছে তাতে প্রায় বাংলাদেশের সব জায়গায় বৃষ্টি কম বেশি হবে, এটা আমি যা দেখলাম আর কি। কারণ এটা উঠলেই যে ঢাকাতে যখন আসছে তখন ঢাকার বাইরে আপনার ভোলা, এইদিকে আপনার নোয়াখালী, কুমিল্লা এই সমস্ত জায়গায় হবে যদি এটা আপনার উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়। সেই দিক থেকে আপনার বৃষ্টি সব জায়গায় হবে, কোথাও কম কোথাও বেশি। আচ্ছা, আপনি তো লম্বা সময় ধরে এই আবহাওয়ার জায়গাটিতে আপনার কাজ এবং এক ধরনের গভীর বিশেষায়ন এখানে ঘটেছে। তো আগের চিত্র, বর্তমান চিত্র দুটোকে যদি দুটো জায়গা আপনার সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়, খুব গুরুত্বপূর্ণ অর্জনের জায়গাগুলো কি দেখেন আপনি? গুরুত্বপূর্ণ অর্জন হলো আগে আমরা যেভাবে আবহাওয়া উপত্য আপনার অ্যানালাইসিস করতাম সেটা সম্পূর্ণ ছিল ম্যানুয়ালি। এখন ম্যানুয়ালি করা হয়, আপনার কম্পিউটারের মাধ্যমে করা হয়, সেই সাথে মডেল যুক্ত হয়েছে। তাহলে আপনার ইমপ্রুভমেন্ট অনেক হয়েছে হলো আপনার সায়েন্টিফিক দিক থেকে, যার ফলে আপনার আর্লি ওয়ার্নিং এবং সাইক্লোনের যে গতিপথ যেটা আর কি, সেই গতিপথটা আপনার আগের চেয়ে অনেক বলা যেতে পারে যে এইদিকে যাবে। এবং এটা আপনি যদি রোয়ানু চিন্তা করেন তাহলে রোয়ানু দেখবেন প্রায় 6-7 দিন আগের থেকে আপনার রোয়ানুর ট্র্যাক আপনার দেওয়া হয়েছে কোথায় যেতে পারে। এটা আমি নিজেও আপনার মডেল ব্যবহার করে আমি ট্র্যাক নির্ণয় করছি। তাতে দেখা গেছে ওটা কি বোধহয় সুপার সাইক্লোন বলা হয়তো রোয়ানুকে, তাই না? নাকি রোয়ানু সুপার না, সুপার হয়নি। আচ্ছা, আচ্ছা, এটা 120-130 এরকম কিলোমিটার মতো হয়েছে আর কি, চিটাগাংয়ে চলে গেছিল। কিন্তু এটা যখন নাকি আপনার শ্রীলঙ্কার কাছাকাছি ছিল তখন থেকেই আপনার মডেল দেখাচ্ছে যে এটা উত্তর দিকে আসবে। কিন্তু সেই সময় তো আপনার স্পেসিফিক এই 2020 সালের ঘটনা আর কি, স্পেসিফিক এতটা আপনার পথ দেখায় নেই, যে কারণ এটা ভেরিয়েশন হয়েছে পরে আমার নিজের দেখা। সেই দিক থেকে আমার মনে হয় যে আমরা অনেক দূর এগিয়ে গেছি। ভবিষ্যতে আরও যাতে আপনার এটা স্পেসিফিক ফরকাস্ট দেওয়া যায় এবং ওয়ার্নিং দেওয়া যায়, সেই দিকে আমাদের যে বিজ্ঞানী এখন সৃষ্টি হয়েছে তাতে তারা সাফল্য অর্জন করবে বলে আমার বিশ্বাস। ধন্যবাদ আপনাকে সুলতান আহমেদ। যে বৃষ্টি হওয়ার কথা আমরা শুনছি, যেটি সমরেন্দ্র কমলাকর বারবার বলছিলেন, তো বৃষ্টি এখনও হচ্ছে কয়েকটা জেলায়, উপকূলীয় দক্ষিণ পশ্চিমাঞ্চলে, সেখানে হচ্ছে প্রবল বৃষ্টি হচ্ছে, থেমে থেমে হচ্ছে, কোথাও কোথাও টানা হচ্ছে। বৃষ্টিপাতের সঙ্গে কিছু ভয়ের জায়গা থাকে। উনি বলছিলেন যে শস্য নষ্ট হওয়ার একটা বিষয় থাকে। আবহাওয়া বিভাগ থেকে আরেকটি বিষয় আমাদেরকে সতর্ক করে দিয়েছে, সেটি হচ্ছে যে ভূমিধ্বসের একটা ভয় থাকে প্রবল বৃষ্টিপাতের জায়গা থেকে। অন্তত 5টি জেলা, চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের যে 3টি জেলা, সব মিলে মোট 5টা জেলাতে তারা হচ্ছে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি, সেখানে তারা এটি সতর্ক করে রেখেছেন যে ভূমিধ্বস হতে পারে। আমরা দেখেছি প্রবল বৃষ্টিপাতে এই সমস্ত অঞ্চলে ভূমিধ্বস হয়। তো এই ধরনের সংকটগুলো মোকাবেলায় আপনারা কিভাবে কাজ করেন? না, এখন বুঝতে হবে যে শুধুমাত্র বৃষ্টি কিংবা আপনার ল্যান্ডস্লাইড না, জলোচ্ছ্বাসও কিন্তু হচ্ছে, মানে বিশেষ করে উপকূল অঞ্চলগুলোতে। আমরা যেমন আজকে যোগাযোগ করেছি, আমরা যেহেতু হিউম্যানিটেরিয়ান ওয়ার্ক করি, রোহিঙ্গা কমিউনিটির মধ্যে কিন্তু আমাদের অনেক প্রস্তুতি এখন আছে। আমরা শুধুমাত্র আপনার বাংলাদেশি মানুষের জন্যই কিন্তু আমাদের প্রস্তুতিটা না, আমরা কিন্তু যারা রোহিঙ্গা মানে পিপল আছে তাদের জন্য কিন্তু আমাদের প্রস্তুতি আছে। আমরা ভাসানচর, যেখানে প্রায় 34,000 রোহিঙ্গা বসবাস করছে, এবং আপনার কক্সবাজারে প্রায় 1 মিলিয়ন রোহিঙ্গা, তো তাদের জন্য কিন্তু আমাদের প্রস্তুতি আছে। কারণটা হচ্ছে যে তারা যে ধরনের পরিবেশে থাকে, তাদের যে শেল্টারটা সেটা খুবই ফ্র্যাজাইল, ফলে যে কোনো একটু জোরে বৃষ্টি আসলে কিংবা একটু বাতাসেই কিন্তু এটা ভেঙে যাবে। ফলে তাদের জন্য আমাদের কিন্তু প্রস্তুতি একইভাবে আমরা নিয়েছি, এবং সেখানে আমাদের যে টিম কাজ করছে, ভলেন্টিয়ার্স, আমাদের প্রায় 200 সদস্যের একটা টিম কাজ করছে কক্সবাজারে। এটা ইমার্জেন্সি রিলেটেড টিম, এর এক্সপার্ট। আবার সেই সঙ্গে আপনার প্রায় প্রতিটি ক্যাম্পে আমাদের 200 ভলেন্টিয়ার্স কাজ করছে। আচ্ছা, এটি গেল কক্সবাজারে। একইভাবে কিন্তু ভাসানচর, যেখানে 34,000, আমি যেটা বললাম 34,000 রোহিঙ্গা ওখানে রয়েছেন, তাদের জন্য কিন্তু আমাদের প্রস্তুতি ওখানে রয়েছে। এবং আমরা যেটা কক্সবাজারের জন্য যেটা মারাত্মক, যেহেতু শেল্টারটা খুবই ফ্র্যাজাইল, ফলে ওখানে ইমিডিয়েটলি আমাদের শেল্টার সাপোর্ট দিতে হতে পারে।
বিকল্প শেল্টার, তাঁবু দরকার হতে পারে, কিংবা ধরেন ইমিডিয়েটলি যে খাবার বা নন ফুড আইটেমস যে সমস্ত বিষয়াদি আছে এগুলো আমাদের প্রস্তুতি নেওয়া শেষ, এবং এগুলো যে কোনো মুহূর্তে আমরা সাপোর্টটা দিতে পারবো সেখানে। মানে আপনার ধরেন যে একটা ঘূর্ণিঝড়ের পরপর কি কি ধরনের অভিঘাতগুলো আপনারা দেখেন যেগুলো না, প্রথম যেটা হয় যে শেল্টার, আচ্ছা, ওদের যে শেল্টারটা থাকে ওনাদের এটা ভেঙে যায়। শুধু তাদের জন্য না, আমি ওভারঅল সবার জন্যই বলছি, যেটা ঘূর্ণিঝড়ের পরপর ইমিডিয়েট অভিঘাতগুলো আপনারা কিভাবে কি দেখেন? ইমিডিয়েট যেটা হয় যে আপনার ইমিডিয়েটলি যেটা যে আপনার পয় নিষ্কাশন এবং খাবার পানি, এই জিনিসগুলো ইমিডিয়েটলি দরকার হয়। মানুষের মধ্যে ডায়রিয়া তৈরি হয়, ফলে স্বাস্থ্য ক্ষেত্রে অনেক রকমের আপনার ইন্টারভেনশন দরকার হয়। এবং আমরা কিন্তু আমাদের যে ট্রেন ভলেন্টিয়ার্স আছে, আমাদের ডক্টররা আছে, তারা কিন্তু এই প্রস্তুতি নিয়ে অলরেডি টিম চলে গেছে, কাজ করছে। আরেকটি বিষয় একটু জানার দরকার ছিল বা আগ্রহ আছে আপনার কাছ থেকে জানার, যেহেতু আপনি এই জায়গাগুলো নিয়ে কাজ করেন এবং আপনাদের সঙ্গে অনেক ভলেন্টিয়াররা কাজ করেন, এটা তো এগুলো একটা দিক। এখন আপনারা তো কাজ করছেন, ভলেন্টিয়াররা বলছেন, সাধারণ মানুষ যারা আসলে আপনাদের কথায় সাড়া দেবে, যারা রেসপন্স করবে, তাদের রেসপন্সের লেভেলটা এটা আগের চাইতে কেমন ডেভেলপ করেছে, বা তাদের নিজস্ব কোনো ধরনের কোনো স্কিল ডেভেলপ করেছে কিনা এই ধরনের ন্যাচারাল ডিজাস্টারের ক্ষেত্রে, এইটা একটু শুনতে চাই। না, ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটার জন্য। কারণ আসলে আস্থাটা অর্জন না করলে কিন্তু আমাদের এই টোটাল যে অর্জনটা আমরা করেছি ন্যাশনালি, এটা সম্ভব হতো না। আস্থার জায়গাটা কিন্তু আমরা অর্জন করেছি, বিশেষ করে আমাদের যে কমিউনিটি লেভেলে, ওয়ার্ড ভিলেজ লেভেলে যে আপনার ডিজাস্টার কমিটি আছে, এবং এই কমিটি কিন্তু আপনার ওই গ্রামের লোকরাই কিন্তু এটা সদস্য। আচ্ছা, ফলে এখানে যেটা হচ্ছে যে এটা একটা ওনারশিপ তৈরি হয়েছে, ফলে মানুষ তার নিজের লোকগুলোকে আস্থা আনবে না এটা তো হয় না, কারণ তারা নিজেরাই এটা নিজেরাই। তো আমি মনে করি যে আমাদের যে দুর্যোগ প্রস্তুতির যে অ্যাপ্রোচটা, এটা টোটালি কমিউনিটি বেসড অ্যাপ্রোচ, কমিউনিটি ওনারশিপ। এবং আপনি আশ্চর্য হবেন যে আমাদের যে ভলেন্টিয়ার্স, তাদের 50% কিন্তু আপনার ফিমেল। আচ্ছা, ফলে এখানে ফিমেলদের যে অংশগ্রহণ ডিজাস্টার রেসপন্সে কিংবা প্রস্তুতিতে, এখানে কার্যকর, ওটা খুবই কার্যকর। ধন্যবাদ আপনাদের দুজনকে আজকের এই আলোচনায় অংশ নেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ এই আলোচনায় এতক্ষণ থাকবার জন্যে। ঝড় তো ভয়ের, ঘূর্ণিঝড় আরও ভয়ের, কিন্তু আমরা নানা ধরনের সামর্থ্য অর্জন করার মধ্য দিয়ে সেই ভয়কে বোধ করি অনেকটাই জয় করতে পেরেছি। যেহেতু ব্যাপারটা প্রকৃতির, তাই পুরোটা জয় করতে পেরেছি বলাটা উচিত হবে না, কিন্তু অনেকটা পেরেছি এটা নিশ্চিত করেই বলা যায়। আজকের আলোচনাতেও সেই কথার সাক্ষ্যই মিলবে। আজ শেষ করছি এখানে, কাল আবারও দেখা হবে ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।